আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 25শে মার্চ। জি 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 25শে মার্চ। আজকে 25শে মার্চ যখন প্রশ্ন, সেখানেও বঙ্গবন্ধুর নাম নাই, বরং আওয়ামী লীগকে মানে যথারীতি দোষারোপ করা হচ্ছে। যেখানে যেখানে পাঠ্যপুস্তক থেকে 7ই মার্চের ভাষণ বাদ, 32 নাম্বারকে এরা 32 বার যতক্ষণ ভাঙতে না পারবে ততক্ষণ তৃপ্ত হতে পারবে না তারা। বাংলাদেশে জয় বাংলা নিষেধ। নম্বরের পাহারা খুব বেশি, কারণ আমার দেশ একটা রিপোর্ট করেছে 32 নম্বরে আওয়ামীপন্থী শিক্ষকরা দিতে পারে। এর জন্য চতুর্দিকে একটা ব্যারিকেড, কিন্তু 32 নম্বরে। আপনি ঠিকই বলেছেন যে 32 নাম্বারকে এমন ভাবে পাহারা দেওয়া হচ্ছে, মনে হয় যে তাদের দরদ উতলে গেছে। আসলে 32 নাম্বার পাহারা দিচ্ছে যাতে না ভাঙে তার জন্য নয়, 32 নাম্বার পাহারা দিচ্ছে সেখানে যাতে কেউ ফুল নিয়ে না যায়। কারণ কেউ যদি ভুলে আবার ফুল নিয়ে যায় তাহলে তাকে তো তাদের সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা করতে হবে, তাই না? সন্ত্রাস বিরোধী আইনে। সেই জন্য পাহারা দিতে ভালো উপকার করতেছে আর কি, উপকার খারাপ করতেছে না। কারণ ভুলে কেউ ফুল নিয়ে যেতে পারে। দেখেন, বঙ্গবন্ধু যেখানে থাকেন না, যেখানে মারা গিয়েছিলেন, এবং মোটামুটি 10-12 বার তারা ভেঙে ফেলেছে। আমি জানি যে এরা 32 বার ভাঙবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এটাকে টোটাল 32 বার ভাঙবে কমপক্ষে। সে ভাঙা বাড়িকেও তাদের এত ভয় যে ভাঙা বাড়িকে কেন্দ্র করে না জানি কি হয়ে যায়। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। এখন দেখতেছি বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর যে বাড়ি, সে বাড়িটিকে আবার জাদুঘরে পরিণত করা হয়েছিল। শেখ হাসিনা তাদের পৈতৃক বাড়ি, সেটা বাংলাদেশ সরকারকে দিয়ে দিয়েছিলেন। সেই বাড়িটিও দেখি শক্তিশালী হয়ে উঠতেছে। আর সমাধির কথা বাদই দিলাম, সেখানে তো তারা তাদের সর্বময় ক্ষমতা যখন প্রয়োগ করতে পেরেছিল, তখন তারা সেখানে গিয়ে 5 জনকে গুলি করার পরেও তাদেরকে ট্যাঙ্কের গর্তে পালিয়ে চলে আসতে হয়েছিল। তো এদের এই 32 নম্বরে ভয় থাকবেই। আর আপনি যে শিরোনাম দিয়েছেন, জেলখানাতে সবাই এখন জানতে শুরু করছে তারেক রহমানের প্ল্যান। তারেক রহমানের যে কি কি প্ল্যান আমরা বুঝে উঠতে পারতেছি না। কখনো তিনি বলতেছেন আস্তিক নাস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে নিয়ে বসবাস করবেন। কিন্তু আমরা দেখলাম যে বাউলদের তিনি ওখানে তোর বাউলের নাম নেননি, তাই হয়তো বাউলদের গানের আসর পরপর 2 বার ভাঙা হচ্ছে আর কি। হয়তো তিনি বলবেন যে বাউলের কথা তো আর বলা নাই, ভাঙছে তাই কি হয়েছে, এটাও বলতে পারেন। তার যে প্ল্যান রয়েছে সে প্ল্যান গুলো আমরা দেখতে পারতেছি। তার প্ল্যানের একটা অংশ দেখলাম, তার ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ নিতে হবে। তার জন্য কি জেনারেল মাসুদ নাকি কি কোন আর্মি অফিসারকে গ্রেপ্তার করেছে। সে মাসুদের কন্যারা আবার ছিল লাল বদর, তারা পোস্ট দিয়েছিল, তারা খুব খুশি হয়েছিল। আমরা দোয়া করি তারেক রহমান এরকম আর কিছু লাল বদরের পিতাকে, লাল বদরের পুত্রকন্যাকে এইভাবে গ্রেপ্তার করুক। আমরা একটু দেখতে চাই। শুধু তো আওয়ামী লীগই গ্রেপ্তার করেছে, আমরা যারা লাল বদরদের আন্দোলনের বিরোধী তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের জেলে দিচ্ছে, মারছে, পেটাচ্ছে, মেরে ফেলছে, মামলা দিচ্ছে, পালিয়ে থাকতে বাধ্য করতেছে, আত্মগোপনে থাকতে বাধ্য করতেছে, দেশ ছাড়তে বাধ্য করতেছে। এবার একটু লাল বদর যারা ছিল তাদের একটু গ্রেপ্তার করুক, আমরা একটু দেখি। তার প্ল্যানের আরেকটা অংশ আমরা দেখলাম, মুসলেকা সরকারের যে প্ল্যান সেটা আমরা দেখলাম। সেখানে মুক্তিযুদ্ধ বিরোধীদের, যারা এই দেশে মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সাজাপ্রাপ্ত আসামি ছিল, তার যারা মারা গেছে, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই সমস্ত কুলাঙ্গারদের শোক প্রস্তাব পাশ করিয়েছেন আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে কি, মানে এটা তার প্ল্যানের অংশ। আবার দেখলাম ইন্ডিয়া বয়কট আন্দোলনে তিনি পয়সা খরচা করেছেন, এটা আমি বলি নাই, এটা বলেছেন আরেক তারেক রহমান, যাকে আমরা বলি গালফুলাম তারেক। সেই গালফুলাম তারেক বলেছে লন্ডন থেকে তারেক রহমান টাকা দিত ইন্ডিয়া বয়কটে আন্দোলন করতে। সেই ইন্ডিয়া বয়কটে আন্দোলনের পৃষ্ঠপোষক তারেক রহমান এখন ক্ষমতায় এসে ইন্ডিয়া থেকে ডিজেল প্রার্থনা করেন। আবার তার প্রতিমন্ত্রী বলে ওবায়দা নাকি কি, শামা ওবায়দ নাকি কি যেন নাম, তিনি বলেছেন যে এমকে ওবায়দের কন্যা, তিনি বলেছেন যে তিনি নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন ভারতের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, ভারত আমাদের তেল দিবে। কিন্তু বাংলাদেশের মন্ত্রীদের মুখে যে তেল, এত তেল থাকতে তেল কিনতে হয় কেন আমরা বুঝতে পারি না।
তারাই যারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো, এখন ইন্ডিয়া ছাড়া চলতে পারে না। তার আরেকটা প্ল্যান আমরা দেখলাম যে বাংলাদেশ তো তাদের ভাষায় বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে ভারতের গোলাম, তাদের ভাষায়। তো এখন তাদের একটু প্রমোশন নিয়েছেন, তারা ভারতের গোলাম হয়ে থাকতে রাজি না, পড়শির সাথে তারা গোলাম হয়ে থাকতে, তারা এখন আমেরিকার গোলামে পরিণত হয়েছেন। তার জন্যই তাদের তেল নিতে অনুমতি নিতে হয় রাশিয়া থেকে, এটা তারা বলেছেন। একজন বামপন্থী নেতা ডাক্তার রুবেল হক, কমরেড রুবেল, তিনি বলেছেন যে বাংলাদেশটা এখন পুরোটাই, এটা কে বলেছেন? যিনি এই আন্দোলনের সমর্থক ছিলেন, মাঠে ছিলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উচ্ছেদ আন্দোলনের নেতাও ছিলেন। তিনি বলেছেন যে এটাকে বাংলাদেশকে এখন আমেরিকার গোলামে পরিণত করা হয়েছে। এটা আমি বলি নাই, বা আপনার ওইখানেও আমি দেখি নাই, এটা কমরেড রুবেল সাহেবের এটা বয়ান। তিনি একজন সম্মানিত, সম্ভবত তিনি সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য তিনি এই কথাটা বলেছেন যে আমেরিকার গোলামে পরিণত। আমরা প্রমোশন পেয়ে গেছি। তো তারেক রহমানের প্ল্যান আরো কি কি আছে আমরা অপেক্ষা করতেছি তা দেখার জন্য। আমরা একটু জানতে চাই যে আগামীতে এই দেশে স্কুলগুলো, মাদ্রাসায়। জি বলেন। জেনারেল মাসুদকে গ্রেফতারের প্রসঙ্গ ধরে আলাপ করেছে, যেহেতু 111 সরকার তার মেরুদণ্ড ভেঙেছিল, হ্যাঁ, কাজে ওই প্রতিশোধের বিষয়টা সামনে আসছে। কিন্তু 111 কেন আসছিল সেই আলোচনা কোথাও নেই। 111 আসছিল এমন একটা পরিস্থিতিতে, আওয়ামী শাসনের দুর্নীতিতে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হচ্ছিল। 111 আসছিল 10টা অস্ত্র মামলার পথ ধরে। 111 আসছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তাদের মতো করার জন্য বিচারপতি বয়স বাড়ানো হলো, এবং ইয়াজউদ্দিন নিজেকে কেয়ারটেকার চিফ ঘোষণা করলো। এই নানা কারণে 111 আসছিল, সেগুলো ভুলে গেছে কিন্তু এই জেনারেশন শুধু জানে যে তারা 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের বয়ান। কিন্তু আমরা তো 2001 থেকে 5 ওই সময়টা দেখাও নেই, দেখেও নাই। সবচেয়ে দুঃখজনক যে তারা সেটা মনে রাখতে চায়ও না। তারা 71-কে মনে রাখতে চায় না, তারা রাজাকার আলবদরদের যে নৃশংসতা সেগুলো মনে রাখতে চায় না, তারা বিএনপির অপকর্ম মনে রাখতে চায় না। কিন্তু তাদের আবার না আওয়ামী লীগের সব অপকর্ম মনে থাকে। তারা 2001 থেকে 5-এর কথা মনে নাই, কিন্তু 75-এর আগে 72 থেকে 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি করেছেন এগুলো আবার তাদের মুখস্থ। মানে আমাদের নতুন জেনারেশনকে অনেকে এই জন্য একটু ছাড় দেয়, এরা বুঝে না, বিভ্রান্ত হয়েছে। আমি এটা মানতে রাজি না। তারা তো 72 থেকে 75-এর ঘটনা সব মনে রাখলো। তারা 79-80 জিয়ার কথা মনে নাই, তারপরে 91 থেকে 96-এর 95 পর্যন্ত খালেদা জিয়ার কথা মনে নাই। তাদের 2001 থেকে 2005-এর তারেক রহমান খাম্বা তারেকের 5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার কথা মনে নাই। শুধু মনে রাখে হইলো হ্যাট্রিক করার কথা শুধু মনে থাকে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর কথা। এমনকি পাক হানাদার বাহিনীদের কথা তার মনে থাকে না। 72-এর কথা মনে আছে, 71-এর কথা আবার মনে থাকে না। আমার ভাবির ছেলেরা, এই মহান বিপ্লবী নতুন জেনারেশন, তাদের নাকি গেঞ্জি নাকি জেনজি, তাদেরকে জিয়াস জেনারেশন বলে, তাদেরকে জিন্নাত জেনারেশন বলে, তাদেরকেও মানে আরো কেউ জিন জেনারেশন বলে, এক একজন এক একটা বলে। আমি তাদের আর কিছু বলতে চাই না। এরা হইলো আমাদের জামালপুরা পাগলার মতো, নিজের বেলায় টন্ট না, বুঝতে পারছেন? ডিমের আলে 3টাই বেছে 5টাই বেছে না। নিজের বেলায় এরা 18 আনা, অন্যের বেলায় তারা 6 আনা দিবে না। এরা কিছুই বুঝে না, এরা কিচ্ছু জানে না। এরা দুধের শিশু ছিল, ঠিক আছে? 6 বছরের বাচ্চাও বলে 17 বছর আমরা কিছু করতে পারি নাই। ওর মায়ের তখন বিয়ে হয় নাই, সে বলতেছে ওর মায়ের তখন প্রেমের বয়স কলেজে, তখন সেই মেয়ে এসে আমাদের শিখায় 17 বছর সে কিছু করতে পারে নাই আওয়ামী লীগ সরকারের জ্বালায়। ঠিক আছে? আমাদের তরুণরা যাদের বয়স মোটামুটি অনেক কিছুই তারা জানে, 35 বছর হলেও তারা জানে না যে 1 সাল থেকে 2001 থেকে 2005 তারেক রহমান কি কি করেছেন। হাওয়া ভবন নামে যে একটা প্যারালাল গভর্নমেন্ট চলতো, মিস্টার 10%, এটা তারা ভুলে গিয়েছে। সব মনে থাকে ওই যে ভারতে চলে যাওয়া সেই হিন্দুদের মতো, তাদের গাড়ি ছিল, ঘোড়া ছিল, হাতি ছিল, সিংহ ছিল, বাঘ ছিল, গরু ছিল, মহিষ ছিল, পুকুর ভরা মাছ ছিল, গাছ ভরা পান ছিল, গাছ ভরা সুপারি ছিল, নারকেল ছিল, আম ছিল, কাঁঠাল ছিল। কিন্তু তারা চলে গিয়েছে ভারতে। কেন চলে গেছে এটা শুধু মনে নেই, সব মনে আছে। তাদের বাপ, চাচা, জ্যাঠা, তার এলাকার সব মনে আছে, শুধু মনে নাই কে তাকে কিক আউট করে কলকাতায় পাঠাই দিছে, এটা গিয়ে কলকাতা গিয়ে ভুলে যায়। তো আমার ভাবির পোলারা, জিন্নাস জেনারেশন, এই নতুন প্রজন্ম সেরকম আর কি, সেই কলকাতায় ভেগে যাওয়া হিন্দুর মতো, অথবা আমাদের জামালপুরা পাগলার মতো,
ডিমের হালি 3টাই বেছে, 5টাই বেছে না। আসল কথাটা তারা জানেও না, আসল কথাটা বলেন। আপনি সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। মুক্তিযোদ্ধা ভয়ে কথা বলছে না। কালকে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে যাবে জামাতের আমির। কেমন লাগছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে বিষয়টা এরকম, এই প্রথম বোধহয় তারা যাচ্ছে। যাই হোক, এখন এতদিন তারা বলে এসেছে কবরে, স্মৃতিসৌধে, তারপর শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, কুফরি, শিরিক। আবার যখন তারা যায় ওইখানে গিয়ে দোয়া করে, শহীদ মিনারে দোয়া করছে, ওইখানে গিয়ে একটা দোয়া করবে, দোয়া করবে। আবার ইদানিং ফুলও নিয়ে যায়। তো তাকে যখন জিজ্ঞাসা করছে এখন কুফরি কিনা, বলে যে আমি তো তখন বিরোধী দলীয় নেতা হিসেবে গেছি। উনি তখন ওইখানে গেলে বলবেন আমি তো বিরোধী দলের নেতা হিসেবে গেছি, জামাত নেতা হিসেবে তো আসিনি। এরকম তো তাদের এই ফানি ক্যারেক্টার আমার হাসি আসতেছে। মানে এরা 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 কোথায় যায় না। এদের যদি আপনি ব্রথেলে যেতে বলেন ক্ষমতার স্বার্থে, সেখানেও তারা যাবে দল বেঁধে। ওইখানেও গিয়ে বলবে আমরা তো ব্রথেলে কিছু করতে যাই নাই, ওইখানে আমরা ওয়াজ করতে গেছিলাম, এটা এসে আপনাকে বলবে। এই যে দেখেন সুম্মা সুমি শফিক, যে আপনি কি জানেন যে জামাতেরা অলরেডি এই সুম্মা দেওয়ার পক্ষে হাদিস তারা কালেক্ট করে প্রচার চালানো শুরু করে দিয়েছে। শুধু জামাতের আমির নেয়, ওই কোথায় কবে ইরানের খোমেনি সুমা দিছে বাচ্চা পোলাপানদের, মানে খাসিলত দেখেন ওই ইরানের খোমেনিদের সাথে জামাতের কি মিল। আবার ধর্মীয় কারণে কিন্তু এরা এদের কাফেরও মনে করে। আবার তারা মোটামুটি হাদিস নিয়ে আসতেছে যে কিভাবে চুমা দিলে বাচ্চাদের চুমা দেওয়া সুন্নত, এটা প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। তো এরকম স্মৃতিসৌধে গেলেও তারা একটা ফতোয়া বের করে নিবে। যে আমার সেই গল্পটা আপনাদের শোনায়, ভারতীয় এক উর্দুভাষী আলেমের নামটা মনে ভুলে গেছি, তার কাছে তার ওয়াজে ইউটিউবে এটা আমি দেখেছিলাম, শুনেছিলাম যে কাউয়া, কবুতর আর চড়াই পাখি তো জালে আটকা পড়ছে। তখন জালে আটকা পড়ার পরে কবুতর কাঁদতেছে, চড়াই পাখি কাঁদতেছে, কিন্তু কাক আরো বেশি জোরে জোরে কাঁদতেছে। তখন বলতেছে কি রে কাক, দুইজনে চটকা না দিছে, খামচা দিছে, বলে থাম বদমাইশ, আমাদের হালাল করে খাবো, তোর সমস্যা তুই কাঁদছ, তোর তো ছেড়াই দিবে। কয়ারে বোকা, জানোস না, এটা হলো মৌলবীদের জাল, এটা হলো পাশের বাড়ির মৌলবীর জাল। কোন ফতোয়াতে আমার আগে খাবো তুই জানাস? মৌলবী সাহেবের তো ফতোয়ার অভাব নাই, এদের তো ফতোয়ার শেষ নাই। এরা যাহা, এরা মহাজ্ঞানী মহাজন, এরা যে পথে করিবে গমন, তাহাই আমাদের স্মরণীয় করে রাখতে হবে, বরণীয় করতে হবে। যেমন ইসলাম কায়েমের জন্য এখন হিন্দু কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়, ইসলাম কায়েমের জন্য নারীকে তারা এখন রাতের 12টায় বাইরে থেকে বাইর করে ঘরে ঘরে পাঠায়, এখন যায়। কিন্তু আমরা শাহবাগের দিনের বেলায় যখন আন্দোলন করতাম, সেটা ছিল হারাম আন্দোলন, কারণ আন্দোলনটা তাদের বিরুদ্ধে ছিল। এখন জামাতেরা স্মৃতিসৌধে যাবে, কত কত জায়গাতেই যাবে, এরা সব জায়গায় যেতে পারে, এদের পক্ষে কোথায় যাবেন না তারা। এরা ক্ষমতার সাথে, পৃথিবীতে জামাতের সাথে বড় মুনাফেক বা ভণ্ড বা হিপোক্রেট তো আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দল নাই, এদের পক্ষে সবকিছুই সম্ভব। তো আমার হাসি আসতেছে যে তারা সেই স্মৃতিসৌধে যাচ্ছে যেটা তারা বিরোধিতা করেছিল, এটাও এক হিসেবে তাদের পরাজয়, সেইখানে তাদের দাঁড়াতে হচ্ছে, এটাও তাদের জন্য পরাজয়। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেল সংকট সারা পৃথিবীতে, বাংলাদেশেও আছে। আমাদের মন্ত্রীরা সংকট স্বীকার করছেন না, কিন্তু পেট্রোল পাম্পের যে লাইন যেগুলো দেখছেন এবং তারা সেখানে যে কথাগুলো বলছে, তারা হামলা করতেছে, বিএনপির লোকজন পাইলেই মারধর করতেছে। কি বলবেন এই পরিস্থিতিকে? মজার বিষয় হলো, আজকে আমি আরেকে একজন ভিডিও পাঠাইছে, সেটা হলো যে 1.5 ফুট একটা নাকি 36 ইঞ্চি একটা মৌলবী আছে, মানে 35 বছরের যে শিশু বক্তা মেদানি না ফেদানি কি যেন, রবিকুল মেদানি না ফেদানি, সে দেখি ভিডিওতে বলতেছে সে নাকি কই থেকে কই যাইতেছে, বললো নেত্রকোনা নাকি ঢাকা যাইতেছে না কোথায় যাইতেছে, কোথাও তেল নাই। যে মন্ত্রী সাহেব এগুলো কি বলে, এখন আমরা বললে তো হয়ে যাবো শেখ হাসিনার দোষর, আমাদের বলতে হবে তেল আছে। তো যে মৌলানা পেদানি সাদানির এই তো বলতেছে যে তেল নাই, মৌলবী সাহেবেরাও বলতেছে তেল নাই, লোকজনও বলতেছে তেল নাই, কিন্তু মন্ত্রী দেখলাম আজকে নাকি কালকে হুমকিও দিয়েছে, কে বলে তেল নাই আমার কাছে পাঠায় দেন। ঠিকই বলছে, তেল তো মন্ত্রীদের মুখে তো তেলের অভাব নাই, মন্ত্রীদের মুখে তো তেলের অভাব নাই, তাই তারা ওটা বলতেই পারে। তবে বলে দেয়, বিএনপি এর আগে খেয়েছিল সার আর বিদ্যুতে, এইবার খাবে এই যে তেলে। বিএনপির কপালে খুব শনি আছে বললে আমার মনে হচ্ছে। এখন ভারত কোন রকম ভাবে যদি একটু পিছলে যায়, যদি ভারত একটু পাশ কেটে যায়, তাহলে এই সরকারের কপালে খুবই শনি আছে। আবার আর এক মন্ত্রী নাকি বলেছে যে 1 মাস গাড়ি না চালালে কি হবে, একটু হাঁটতে পারেন না। আবার আরেক, মানে এক এক মন্ত্রী এখন এক এক কথা, কবে না জানে। এরা বলে ভাত না খায় থাকলে কি হয়,
রোজার দিনে কি রোজা ছিলেন না, এটাও বলে ফেলতে পারে। তারপরে এও বলে ফেলতে পারে যে সুদানের মানুষ কি না খায় থাকে না, আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে না, বিল্ডিং এ যদি কারেন্ট না থাকে, গ্যাস না থাকে, আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে না। যুক্তির তো এদের অভাব নাই, কারণ যখন যারা ক্ষমতায় থাকেন তারা হয়ে যান মহাজ্ঞানী মহাজন। তারা যে পথে করিবেন গমন, আমাদের তাদের পিছে পিছে যেতে হবে, তাদের কথাই আমাদের শুনতে হবে, কারণ আমরা তো বাধ্য। আমরা না আদালতে যেতে পারি, না কথা বলতে পারি, না লিখতে পারি তাদের বিরুদ্ধে, না বলতে পারি। সুতরাং তারা যা বলবে আমাদের সই মানতে। তো মৌলভী সাহেবরাও কিন্তু বলতেছে তেল। আওয়ামী লীগের একটু আমরা কথা বলি। আগে এক সময় আমরা দেখতাম ফেসবুকে অনেকে মন্ত্রিসভা দিত বা নমিনেশন দিত, এই এলাকায় অমুকে নমিনেশন পাচ্ছি, ঈদের নানা কিছু। ঈদ এখন আবার দিচ্ছে সমন্বয় সেলের কারা হবে, কারা মুখপাত্র হবে, নানা নাম দিচ্ছে তারা। এগুলো কি, এগুলোর সাথে বাস্তবের কোনো মিল আছে? আপনি কি জানেন? বুঝলে আমি কি বলেছেন, আবার বলেন প্লিজ। এই যে আগে আমরা দেখতাম ফেসবুকে আওয়ামী লীগের নানা কে কে মন্ত্রী হচ্ছেন, কে কে নমিনেশন পাচ্ছেন, এগুলো দেওয়া হতো। এখন দেখছে কে কে নেতৃত্বে আসতেছে, নাম দিচ্ছে তারা, কে কে নেতৃত্বে আসতেছে, কে কে নেতৃত্বে আসতেছে, এরকম নানা তালিকা, এখন তালিকা দিচ্ছে এখন। এখন সবচেয়ে মজার বিষয় হইল যে আন্দোলনের মাঠে কিন্তু কেউ নাই, কিন্তু কে নেতা হবে, কে খেতা হবে তা নিয়ে আলোচনা শুনতেছি। নেতৃত্বের পরিবর্তন দরকার, কোনো সন্দেহ নাই, ন্যাচারালি এটা দরকার। তাদের সরকারের উচ্ছেদ ঘটেছে, পতন ঘটেছে, শুধু এই কারণে নয়, স্বাভাবিকভাবে নেতৃত্বের পরিবর্তন দরকার। নেতৃত্বের পরিবর্তন আনলে কাজে গতি বাড়ে। কিন্তু এই মুহূর্তে নেতৃত্বের যদি সারা দেশে পরিবর্তন আনে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আওয়ামী লীগের লোকসান হবে, আওয়ামী লীগ বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, আভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হবে। যারা পদের আশা করে বসে আছে, মনে করেন আমাকে যদি এখন জামালপুরের নেতা বানায় দেয়, কথার কথা যদি আমাকে বানিয়ে দেয়, জামালপুরের কমিটি স্থবির হয়ে যাবে, বলবে যে কোথাকার কোন বৈরাগী 2 দিনের বৈরাগী কই থেকে আসছে, বলবে এটাকে আমাকে, যারা তো কোনোদিন মাঠে দেখি নাই আমরা, ওর নেতৃত্ব কেন মান, এরকম হবে। আবার আওয়ামী লীগের ভিতরে তো গেল আমার কথা, ঠিক আছে, কথার কথা বললাম, যে কেন বললাম, অনেকের নাম আমরা এরকম দেখছি যারা আওয়ামী লীগ করে না, পদে নাই, তাদের নামও দেখলাম আসছে। এমনকি আমার পছন্দের একজন আছে, ইন্দিরার নামও আসছে। আমি হাসলাম, ইন্দিরা কোনোদিন আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। আমি তাকে ব্যক্তিগত ভাবে যতটুকু বুঝি, তাকে নেতৃত্ব দিলেও সে নিবে না। যদি তার নাম চলে আসছে, দেখলাম যে মানে অনেকটা ট্রল করেছে, তার নামও লিখেছে, আমি দেখেছি। সে নেতৃত্বে যাবে না, কারণ নেতৃত্বের মানুষ, যেমন আমি কোনোদিনই নেতৃত্ব নিতে পারবো না, আমরা নেতৃত্বের উপযোগী না, আমাদের কাজ আলাদা। যেমন আপনাকেও যদি মনে করি আওয়ামী লীগ নেতৃত্ব দেয়, কথার কথা দায়িত্ব দিল, আপনি এটা ফেল করবেন, কারণ আপনার জগৎ আলাদা, আপনার অভিজ্ঞতা, আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার প্রজ্ঞা ভিন্ন দিকের, আপনাকে ওই জায়গায় দিতে হবে যদি দেয়, কথার কথা। আমারও বেলাও তাই। কিন্তু আওয়ামী লীগের ভিতরেও যদি এখন নেতৃত্বের রিসাফল করে, তারা নতুন করে চেঞ্জ আনতে চায়, তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। মনে করেন পুরনোদের বাদ দিলেন, ধরে নিলাম আপনি পুরনোদের বাদ দিলেন, ধরে নিলাম আপনি ওবায়দুল কাদের সাহেবকে বাদ দিলেন বা তাকেও অবসরে দিলেন, ধরে নিলাম হাসান মাহমুদকে অবসরে দিলেন, ধরে নিলাম এরকম আরো যারা আছে, মির্জা আজমকে অবসরে দিলেন বা নাসির শামীম ওসমানকে অবসরে দিলেন, কথার কথা। তাহলে কি হবে, তার যে একটা বলয় আছে এটা কাজ করবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটা মারাত্মক বদগুণ আছে, সেটা হলো নেতা, তার ব্যক্তিগত পছন্দের নেতা না থাকলে সে সক্রিয় হয় না। এটাও একটা সমস্যা, এই দেশে সব দলের এই সমস্যা, বিএনপির ওই সমস্যা, আওয়ামী লীগের ওই সমস্যা, জাতীয় পার্টির ওই সমস্যা, বাংলাদেশে এই সমস্যাগুলো আছে। ইভেন বামপন্থী যারা মেধা রাজনীতি করে, তাদের মধ্যে এই সমস্যা আছে, বরং তাদের আরো বেশি আছে। তো বিএনপি যদি, আওয়ামী লীগ যদি এই মুহূর্তে দেখেন, আপনি বিএনপি তো সাহস পাচ্ছে না স্থানীয় নির্বাচনে যাইতে, কেন? তারা এখন ক্ষমতা, কারণ জানে স্থানীয় নির্বাচনে ঘোষণা দিলেই উপদলীয় কোন্দল শুরু হয়ে যাবে, এই ভয়ে তারা প্রশাসক নিয়োগ করতেছে। এই কারণেই তো তারা ইলেকশন দিবে না, তাই না? আর কোন কি কারণ, ক্ষমতা ইলেকশন কেন দিচ্ছে না? কারণ তারা জানে এই মুহূর্তে ইলেকশন দেওয়া মানেই নিজের দলের মধ্যে খুনোখুনি, হানাহানি, দলীয় উপদলীয় কোন্দল সংঘর্ষ শুরু হয়ে যাবে, সেই কারণে ভয় করে। তেমনি আওয়ামী লীগ যদি এই মুহূর্তে, এমনি আওয়ামী লীগের এই মুহূর্তে বিপর্যয়ের সময়, এই মুহূর্তে হয়তো আমার দৃষ্টিতে তারা মুখপাত্র রাখতে পারে, যেটা হচ্ছে মুখপাত্র, এরা কথা বলবে, স্পোক্সম্যান বানাবে। সেটা 1 জন হইতে পারে, 2 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 20 জন হইতে পারে, স্পোক্স পার্সন দিতে পারে নেতৃত্বের। আমি মনে করি এই মুহূর্তে যদি পরিবর্তন ঘটায়, তাহলে আওয়ামী লীগ
পিছিয়ে যাবে 1-2 বছর। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত রাজনৈতিক মাঠে ময়দানে কাজ করেছি, তো দেখেছি বিভিন্ন সংগঠনের কার্যক্রম দেখেছি, আমরা নিজেরাও তো রাজনীতির একটা সংগঠনে ছিলাম, আমরা দেখেছি কি কি ঘটে। তো এটা আওয়ামী লীগের জন্য বিপর্যয় হবে। আমি মনে করি এই কমিটি যেগুলো আপনি আর আমার ধারণা যে এটা হয়তো আওয়ামী লীগ ভিতরে কোনো পরিকল্পনা নিয়েছে, কিছু পরিবর্তন আনবে, হয়তো কিছু পরিবর্তন করবে। তো এগুলো শুনে হয়তো কেউ ভয়ে এগুলো করতে পারে বা অতি উৎসাহী হয়ে বলতে পারে, বিভিন্ন কারণে এটা তারা বলতে পারে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের আমি মনে করি রিসাফল না করে, নেতৃত্বে পরিবর্তন না এনে তাদের স্পোক্স পার্সন নিয়োগ দেওয়া উচিত, যারা নেতা নয় কিন্তু এরা এই মুহূর্তে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বিবেচিত হবে। এইরকম 10 জন 20 জন বা 100 জনের একটা কমিটি বা 101 জনের কমিটি করতে পারে, বা এত করলেও আবার অতি সন্ন্যাসীতে গাজা নষ্ট হয়ে যেতে পারে, কিছু কমাতে পারে। আর যদি বিজ্ঞ মনে করে তাহলে মনে হয় 100, কারণ আওয়ামী লীগ যত বড় দল 100 জন করলে খুব একটা ভুল হবে না, তারা একটা স্পোক্স পার্সন কমিটি করতে পারে মুখপাত্র হিসেবে, মানে একক নয়। যেমন আমরা গণজাগরণ মঞ্চ করেছি, ইমরান খান ছিলেন, ইমরান সরকার ছিলেন আমাদের, ইমরান এই সরকার ছিলেন আমাদের মুখপাত্র। ওরকম একটা মুখপাত্র তারা বানাইতে পারে, 1 জন 2 জন 10 জন 20 জন 100 জন, এটা করতে পারে। এই মুহূর্তে দলীয় রিসাফল দিলে আওয়ামী লীগ বিপদে পড়ে যাবে, এটার সুবিধা পেয়ে যাবে, মানে এটার সুবিধা পেয়ে যাবে বিএনপি এবং জামাত আর আমার ভাবির পোলারা সুবিধাটা, এটা আমার ব্যক্তিগত অভিমত।